সবকিছুই চলমান। তুমি যা স্পর্শ করো, যা দেখো, যা অনুভব করো, এগুলোর কেউই অপরিবর্তিত থাকে না। স্টোইকরা হাজার হাজার বছর আগে এই সত্যটা লক্ষ্য করেছিল। তারা দেখেছিল ঋতু বদলায়, শহর ধ্বংস হয়, সাম্রাজ্য উঠে আসে আর মানুষ বদলায়। তারা পরিবর্তনকে ভয় পেত না, তারা সেটা নিয়ে পড়াশোনা করত। তারা এটাকে প্রকৃতির একটা অংশ হিসেবে মেনে নিয়েছিল। মার্কাস অরেলিয়াস লিখেছিল, সবসময় লক্ষ্য করো যে সবকিছুই পরিবর্তনের মাধ্যমে ঘটে, আর নিজেকে অভ্যস্ত করাও যে মহাবিশ্বের প্রকৃতি এমন কিছুই পছন্দ করে না যতটা পরিবর্তনকে পছন্দ করে। যেগুলো আছে আর তাদের মতো নতুন কিছু তৈরি করা। পরিবর্তন কোনো হুমকি নয়, এটা পৃথিবীর তাল। স্টোইকরা শিখিয়েছে যে তোমাকে এই তালের সঙ্গে তাল মেলাতে হবে, বিরোধিতা করতে হবে না। তোমার মনকে প্রস্তুত রাখতে হবে যাতে চারপাশে সবকিছু বদলাচ্ছে তার মাঝেও তুমি স্থির থাকতে পারো। তারা বিশ্বাস করত যে জ্ঞানী মানুষ পরিবর্তনকে শৃঙ্খলা, স্পষ্টতা আর গ্রহণযোগ্যতার সঙ্গে আলিঙ্গন করে। এই ভিডিওটা দেখাবে কিভাবে একজন স্টোইক হিসেবে পরিবর্তনকে বুঝতে, মেনে নিতে আর কাজে লাগাতে হয়। প্রতিটা অধ্যায় তোমার জীবনে পরিবর্তনের প্রভাব নিয়ে ভাবতে সাহায্য করবে। আর কিভাবে বলতে হবে শক্ত করে। অধ্যায় ১, পরিবর্তনের প্রকৃতি মেনে নিতে শেখো। স্টোইকরা তাদের দার্শনিক চিন্তা প্রকৃতির ওপর ভিত্তি করেছিল। তারা বিশ্বাস করত প্রকৃতি এমন কিছু নিয়ম ও প্যাটার্ন অনুসরণ করে যা দেখা যায় এবং বারবার ঘটে। পরিবর্তন এই প্রক্রিয়ার একটা অংশ। এটা ভয় পাওয়ার কিছু নয়, এটা বুঝে নিতে হবে এবং মেনে নিতে হবে। পরিবর্তনকে তারা বিশ্বজগতের একটা চিরন্তন বৈশিষ্ট্য হিসেবে দেখত। স্টোইকদের জন্য পরিবর্তন কোনো ত্রুটি নয়, এটা সবকিছুর গঠনেই অন্তর্নিহিত। দিন রাত হয়ে যায়, ঠান্ডা গরমে পরিণত হয়, যুবক বয়সে রূপান্তরিত হয়। কিছুই স্থির থাকে না, চিরকাল একরকম থাকে না, সবকিছুই পরিবর্তনের মধ্যে থাকে। স্টোইকরা তাদের দৃষ্টিভঙ্গি এমনভাবে গড়ে তুলতেন যাতে তারা এই পরিবর্তন স্পষ্টভাবে আর বাধা ছাড়া বুঝতে পারে। মানুষের জীবনও একই ছন্দে চলে। তোমার শরীর জন্মের দিন থেকেই পরিবর্তিত হয়। কোষ মারা যায় আর নতুন হয়, পেশি বেড়ে ওঠে আর ছোট হয়। যেসব চিন্তা আগে তোমার খুব বিশ্বাস ছিল, আজ সেগুলো অচেনা মনে হতে পারে। মতামত বদলায়, ইচ্ছেগুলোও বদলায়। 10 বছর আগে যে মানুষটি ছিলে, আজকে তুমি আর সে মানুষ নও। স্টোইকরা বিশ্বাস করত যে বুদ্ধিমান মানুষ এই পরিবর্তনটা বুঝতে পারে আর এর বিরুদ্ধে লড়াই করে না। তারা যা আছে তাই নিয়ে থাকে, যা ছিল তা নিয়ে শোক করে না। যখন কোনো বন্ধু চলে যায়, যখন কাজ শেষ হয় বা যখন তোমার সমাজে ভূমিকা বদলায়, তখন তুমি প্রকৃতির কাজ দেখছ। এসব মুহূর্ত প্রকৃতিকে বিঘ্নিত করে না, বরং পূর্ণ করে। এপিকটিটা স্পষ্টভাবে এই কথা বলেছেন। চেষ্টা করো না যে যা কিছু ঘটে তা তোমার ইচ্ছা মতো হোক, বরং চাও যে যা কিছু ঘটে তা যেমন আছে তেমনই হোক। এটা ছিল মানসিক নিয়ন্ত্রণের ডাক। এটা মনে করিয়ে দেয় যে বাহ্যিক পরিস্থিতির সাথে মানিয়ে নিতে ভেতরের প্রত্যাশাগুলো ঠিক করো। বাস্তবতা বদল তোমার অনুমতি চায় না, এটা নিজের সময় মতো ঘটে যায়। স্টোইকরা জানত সবকিছু আগের মতো থাকার আশা করলে হতাশা ছাড়া কিছু পাওয়া যায় না। যা অলরেডি চলছে সেটার পেছনে লেগে থাকা কষ্ট আরও বাড়ায়। মেনে নেওয়া মানে মনের কাছে সত্যকে যেভাবে আছে সেভাবেই স্বীকার করা, কোনো ভ্রান্ত ধারণা ছাড়া। মেনে নেওয়াকে দুর্বলতা হিসেবে দেখা হতো না, এটা স্পষ্টতা হিসেবে দেখা হতো। এটাই স্টোইকদের বিচারধারা স্থির রাখতে সাহায্য করত। প্রাকৃতিক পরিবর্তনের সময় মানসিক আতঙ্ক থেকে বাঁচাত। এটা তাদের মনোযোগ ধরে রাখত যেগুলো তাদের নিয়ন্ত্রণের মধ্যে ছিল। কেমন করে? কিভাবে কাজ করতে হবে, কিভাবে ভাবতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে বদলার মাঝে নিজেকে সামলাতে হবে। এই ভাবনাই তাদের দেখিয়েছিল যে স্থিরতা বাইরের কোনো জিনিস থেকে আসে না, এটা আসে মনের প্রশিক্ষণ থেকে, মূল নীতির ওপর ভিত্তি করে। এই ভিতর থেকে সামঞ্জস্য তাদের হারানো, পরিবর্তন আর রূপান্তরের সময় শান্ত থাকতে সাহায্য করত। তারা পরিবর্তনকে একটা প্রশিক্ষণের অংশ হিসেবে দেখত। প্রতিটা বদল ছিল নতুন একটা সুযোগ যুক্তি আর নৈতিকতা প্রয়োগ করার। যখন স্টোইক পরিবর্তনকে মেনে নেয়, তখন তারা হার মানে না, বরং পুরো মনোযোগ নিয়ে তার মধ্যে ঢুকে পড়ে। সচেতনতা তারা নিজেদের কাজকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে নেয়। যেগুলো তারা থামাতে পারে না সেগুলোর প্রতি আবেগে প্রতিক্রিয়া দেখায় না। এতে ঝামেলার বদলে মসৃণ একটা পরিবর্তন ঘটে। তাদের সম্মান অক্ষুণ্ণ থাকে। তুমি প্রতিদিন এই অভ্যাসটা গড়ে তুলতে পারো। বড় কোনো ঘটনার অপেক্ষা করো না। প্রতিদিন সকালে নিজেকে বলো, আজ কিছু না কিছু বদলাবে। এটা জোরে করে বলো বা লিখে রাখো। এই সত্যটা তোমার মনোযোগ তৈরি করুক। এটা তোমার চারপাশের অস্থায়িত্বের প্রতি সচেতনতা বাড়াতে লোক। এই অভ্যাস তোমাকে নিষ্ক্রিয় করে না, এটা তোমাকে শক্তিশালী করে। প্রস্তুত থাকা মানে তুমি নতুন পরিস্থিতির মুখোমুখি হলেও আতঙ্কিত হবে না। যখন কোনো কথোপকথন তোমার মতো হবে না, যখন কোনো প্রজেক্ট ঝামেলায় পড়বে, যখন নতুন কোনো চ্যালেঞ্জ আসবে, তোমার মন ইতিমধ্যে বুঝে নিয়েছে যে এটা সবই একটা প্রক্রিয়ার অংশ। এই ছোট্ট কথাটা তোমার কাজের পথ দেখাক। যদি তোমার প্রত্যাশা থাকে সবকিছু মসৃণভাবে চলবে, তাহলে কিছুই তোমাকে অবাক করতে পারবে না।
হতাশা অবশ্যই লাগবে, কিন্তু তা তোমাকে দমিয়ে রাখতে পারবে না। অস্বস্তিও লাগবে, কিন্তু সেটা তোমার উপর রাজত্ব করবে না। সিদ্ধান্ত, তুমি শক্তির সাথে এগিয়ে যাবে এমন এক জগতে যা কখনো থামে না। স্টোইকরা এভাবেই তাদের মনকে প্রশিক্ষণ দিত পরিবর্তনের স্বভাব মেনে নিতে। তারা জানত এটা শুধু জীবনের একটা বৈশিষ্ট্য নয়, এটা জীবনের গঠনই বটে। এর বিরুদ্ধে লড়াই মানে পুরো মহাবিশ্বের বিরুদ্ধে লড়াই করা। এটা মেনে নেওয়া মানে বাস্তবতার সাথে মিলেমিশে বাঁচা। শুরু করো দেখে কিভাবে সবকিছু বদলায়। আকাশ দেখো, তোমার চিন্তা দেখো, তোমার চারপাশের মানুষগুলো দেখো। লক্ষ্য করো কি মুছে যাচ্ছে, কি বাড়ছে, কি ভেঙে পড়ছে, আর কি আবার গড়ে উঠছে। এই সচেতনতা যেন তোমাকে মনে করিয়ে দেয় কিছুই স্থির নয়, আর তোমার শক্তি আসে তার সাথে চলার মধ্যে। পরিবর্তনকে তোমার শিক্ষক হতে দাও। এটা তোমার ধৈর্য গড়ে তুলুক, এটা তোমার বোঝাপড়া পরিশোধিত করুক, এটা তোমার মন শান্ত করুক, এটা তোমার যুক্তি পরীক্ষা করুক। প্রতিটি পরিবর্তনের মধ্যে এই সুযোগ লুকিয়ে থাকে। দিনের শুরুতেই এই মনোভাব নিয়ে উঠলে তুমি ক্ষতির আগাম অনুমান করছো না। তুমি বাস্তবতার জন্য প্রস্তুতি নিচ্ছ। তুমি তোমার মনকে বাস্তবতার সাথে মিলিয়ে নিচ্ছ। আর যখন দিনটা সত্যিই কিছু বদলাবে, তুমি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকবে। এটাই স্টোইক পথ। অধ্যায় 2, আসক্তি ছেড়ে দাও। পরিবর্তন দেখিয়ে দেয় আসক্তির দাম। যখন তুমি চাইছো সবকিছু যেমন আছে তেমনই থাকুক, তখন তোমার শান্তি ভঙ্গুর হয়ে যায়। স্টোইকরা বলতো শান্তি বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভর করে না। তারা সতর্ক করত, নিজের নিয়ন্ত্রণের বাইরে যাদের দাঁড়িয়ে থাকো তারা মানসিক অস্থিরতায় পড়ে। পরিস্থিতি বদলালে তুমি যুক্তি দিয়ে সঠিকভাবে প্রতিক্রিয়া দেখাতে পারো না। সেনেকা এটা ভালো করে বুঝেছিল। সে লিখেছিল, যার কাছে কম আছে সে মানুষ নয়, বরং সে মানুষ যে আরও বেশি চায়। দরিদ্র, এই কথাটা বেশি করে বলতে চাচ্ছে মানসিক অবস্থা বোঝাতে, মালামালের অভাব নয়। আকাঙ্ক্ষাই কষ্ট দেয়, আসল জিনিসের অভাব নয়। কারো কাছে অনেক কিছু থাকতে পারে, কিন্তু যদি সে তা হারানোর ভয় পায়, তাহলে সে আগে থেকেই অস্থির। স্টোইক দর্শন বাইরের জিনিসগুলোর অস্থায়ী প্রকৃতির দিকে মনোযোগ দেয়। তোমার চাকরি বাজারের ওঠাপড়া বা তোমার স্বাস্থ্যের ওপর নির্ভর করে। তোমার সম্পর্ক অন্য কারো কাজকর্ম আর পছন্দের ওপর নির্ভর করে। তোমার পরিচয় গড়ে ওঠে অভিজ্ঞতা, সামাজিক মর্যাদা আর সংস্কৃতির মাধ্যমে। সবকিছুই যেগুলো খুব দ্রুত বদলে যেতে পারে। এসব কিছুর ওপর স্থায়ী শান্তির ভিত্তি রাখা যায় না। যদি তোমার মঙ্গল তোমার কেরিয়ারের ওপর নির্ভর করে, তাহলে পদোন্নতি পেলে খুশি হবে, কিন্তু ব্যর্থ হলে দুঃখ পাবে। যদি তোমার পরিচয় হয় প্রশংসিত হওয়ার সঙ্গে, তাহলে সমালোচনা তোমার কাছে হুমকির মতো মনে হবে। স্টোইকরা ব্যক্তিগত স্থিতিশীলতাকে জনসম্মান থেকে আলাদা করতে শিখত। এতে যুক্ত থাকা বা অনুভূতি কমে না, বরং স্পষ্টতা বাড়ে। তুমি এখনও তোমার কাজে গর্ব করতে পারো, মানুষের প্রতি মনোযোগ দিতে পারো, আর যত্ন নিয়ে তোমার জীবন গড়ে তুলতে পারো। ফারাকটা আসে তুমি কি জিনিসকে জরুরি মনে করো তার মধ্যে। স্টোইকরা বলতো, তোমার যা আছে তা উপভোগ করো, কিন্তু মনে রেখো সেটা তোমার থেকে ছিনিয়ে নেওয়া যেতে পারে। এইভাবেই তুমি হারানোর সময় আতঙ্ক এড়াতে পারো। তোমার চিন্তাভাবনা আর অভ্যাসের মাধ্যমে তুমি ইতিমধ্যে বিচ্ছেদ শিখে নিয়েছো। বেঁধে থাকা ছেড়ে দেওয়া মানে জীবনের থেকে দূরে থাকা নয়, এর মানে হলো বুঝদারিতে জীবনের সঙ্গে যুক্ত থাকা। তুমি ভালোবাসা নিয়ে কথা বলতে পারো, অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারো, আর লক্ষ্য পূরণে চেষ্টা করতে পারো, কিন্তু সেগুলোর ফলাফল তোমার শান্তি ছিনিয়ে নেবে না। স্টোইক মানুষ তাদের মূল্যবোধ বহন করে, পরিস্থিতি নয়। তারা আশা রাখে না, জীবনকে তাদের পছন্দ অনুযায়ী রক্ষা করার চেষ্টা করে। বিচ্ছিন্নতার অভ্যাস শুরু হয় যখন তুমি দেখতে শুরু করো তোমার মন কোথায় যায় যখন তুমি অস্বস্তি অনুভব করো। নিজেকে জিজ্ঞাসা করো, তোমার মনে কি থ্রেটেন্ড পড়ছে বলে মনে হয়। প্রায়শই সেটা হয় নিয়ন্ত্রণের ধারণা, সুনাম, আরাম বা পরিচিত কিছু। এগুলো নির্ভরযোগ্য নয়। যদি এগুলো তোমার আবেগ নিয়ন্ত্রণ করে, তাহলে তোমার শান্তিও এগুলোর সঙ্গে ওঠানামা করবে। বিচ্ছিন্নতা গড়ে তোলার জন্য প্রতিদিন ভাবো তুমি কি এর ওপর নির্ভরশীল। তোমার ক্যালেন্ডার, ব্যাংক অ্যাকাউন্ট, সম্পর্ক আর তোমার দায়িত্বগুলো দেখো। নিজেকে জিজ্ঞাসা করো, কতটুকু তোমার মানসিক স্থিতিশীলতা নির্ভর করে এইগুলোর অপরিবর্তিত থাকার উপর। যদি উত্তরটা গুরুত্বপূর্ণ হয়, তখনই তোমার প্রশিক্ষণ শুরু হয়। বিচ্ছিন্নতা মানে অনুপস্থিতি নয়, এটা সচেতনতা। স্টোইকরা পরামর্শ দেননি চেষ্টা ছেড়ে দিতে বা ঠান্ডা হয়ে যেতে। তারা শেখায় পুরো মনোযোগ দিতে, কিন্তু ফলাফলের ওপর নিজের পরিচয় নির্ভরশীল করা থেকে বিরত থাকতে। এভাবে তুমি আরও কার্যকর হয়ে ওঠো। তুমি কম কাঁপো, কম প্রতিক্রিয়া দেখাও, আর বেশি স্পষ্ট হয়ে ওঠো। লক্ষ্য হলো ভয় নয়, উপস্থিতি নিয়ে জীবনের মধ্যে দিয়ে চলা। যখন তুমি মুক্ত থাকো,
অতিরিক্ত আবেগ ছেড়ে দিলে তোমার কাজগুলো স্বচ্ছ হয়ে ওঠে। তুমি লজ্জা ছাড়াই ভুল ঠিক করতে পারো। যা আর মানায় না সেখান থেকে তুমি দূরে সরে যেতে পারো। সফলতাকে কৃতজ্ঞতার সঙ্গে ধরতে পারো আর ভেঙে পড়া ছাড়াই ছেড়ে দিতে পারো। আবেগ ছেড়ে দেওয়া মনোবল গড়ে তোলে, যা বাইরের কোনো জোরের ওপর নির্ভর করে না। এই শক্তি কোনো ঘটনা বা মানুষের ওপর আধিপত্য বিস্তার থেকে আসে না। এটা আসে নিজের জীবনের গঠন বুঝে নেওয়া থেকে। এটা আসে বুঝে নেওয়া থেকে যে তোমার কাজ হলো তোমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা, ফলাফল করা নয়। পৃথিবীটা স্টোইকরা শক্তি গড়ে তোলে নিজেদের চিন্তা, আচরণ আর স্থায়ী মূল্যবোধ ঠিক করে। তোমার শান্তি তোমার দায়িত্ব। এটা তোমার সময়সূচি, তোমার অবস্থান বা তোমার সম্পদের ব্যাপার নয়। এটা নির্ভর করে তুমি ঘটনাগুলোকে কিভাবে বোঝো, তোমার ইচ্ছেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করো, আর পরিবর্তনের মুখোমুখি হলে কিভাবে স্পষ্টতা ধরে রাখো তার ওপর। যখন তুমি তোমার শান্তি শর্তের উপর না রেখে নিজের সিদ্ধান্তের উপর গড়ো, তখন তুমি এমন একটা ভিত্তি তৈরি করো যা বিঘ্ন সইতে পারে। এই শক্তি গড়ার জন্য একটা আবেগপূর্ণ বিষয় থেকে শুরু করো। ওজন। এটা হতে পারে তোমার কোনো পদবি, কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা কোনো ঘনিষ্ঠ সম্পর্ক। ইচ্ছে করে মনেই আনা। নিজেকে জিজ্ঞাসা করো, যদি এটা হারিয়ে যায় বা তোমার ইচ্ছা ছাড়া কোনোভাবে বদলে যায়, তাহলে কি হবে? তোমার প্রতিক্রিয়া কেমন হবে সেটা কল্পনা করো। যে চিন্তাগুলো আসে সেগুলো অনুসরণ করো। দেখো কোথায় ভয়, দুঃখ বা প্রতিরোধ উঠে আসে। এই চিন্তাভাবনা তোমাকে যত্ন কমাতে বলছে না, এটা সামঞ্জস্য রক্ষা করার জন্য। তুমি তোমার মস্তিষ্ককে শেখাচ্ছ যে যা দৃঢ় মনে হয় সেটা গলে যেতে পারে। তুমি তোমার যুক্তি প্রস্তুত করছো যাতে তা কার্যকর থাকে যখন সব কিছু বদলে যায়। তুমি বাস্তবতার সঙ্গে নিজেকে মিলিয়ে নিচ্ছ। তুমি স্থায়িত্বের উপর নির্ভরতা কমাচ্ছ। এবার মনে করাও কি জিনিস পুরোপুরি তোমার নিয়ন্ত্রণে থাকে। তোমার মূল্যবোধ কোনো ঘটনার দ্বারা ছোঁয়া যায় না। তোমার ন্যায় বিচার, শৃঙ্খলা আর সাহস যে কোনো পরিস্থিতিতেই কাজে লাগানো যায়। শান্তভাবে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা তোমার সবসময়ই থাকে। জীবনের রূপ বদলালে স্টোইকরা এ ধরনের সরঞ্জাম ব্যবহার করে। এগুলোই সেই জিনিস যা কেউ তোমার থেকে ছিনিয়ে নিতে পারে না। এই কাজ শুরু করতে তোমার কোনো সংকটের দরকার নেই। তোমার বর্তমান স্থিতিশীলতাকে কাজে লাগাও। তোমার দৃষ্টিশক্তি প্রশিক্ষণ দাও। যখন কোনো জিনিস তোমার জীবনে আছে, তখনই তার থেকে ছাড় পাওয়ার অভ্যাস গড়ে তোলো। স্পষ্টভাবে চিন্তা করো সেটা তোমার অগ্রাধিকার তালিকায় কোথায় অবস্থান করে। জিজ্ঞেস করো তোমার পরিচয় ও আত্মসম্মান তার সাথে জড়ো আছে কিনা। এই প্রশ্নগুলো তোমার সচেতনতা বাড়ায়, ক্ষতির আগেই। বারবার করার ফলে এই চিন্তা কার্যকর হয়। একবারের জন্য এটা শেখার মতো ভাবনা। এটা তোমার সাপ্তাহিক বা দৈনিক রিভিউর অংশ করে নাও। এই ভাবনায় নিয়মিত ফিরে যাও। এটা তোমার মানসিক রুটিনের একটা অংশ হয়ে উঠুক। অনুশীলনের মাধ্যমে তুমি দেখবে নিজেরা কম কাঁপবে। ইভেন্টগুলো সম্পর্কে তুমি বলতে পারবে, আমি জানতাম এটা বদলাতে পারে, আর আমি প্রস্তুত ছিলাম সাড়া দিতে। স্বাধীনতা শুরু হয় প্রস্তুতি থেকেই। এটা হঠাৎ করে কন্ট্রোল পাওয়ার ফল নয়, বরং মানসিক অনুশীলনের ফল। তুমি প্রস্তুতি নাও ভয়ের জন্য নয়, শক্তির একটা নিয়ম অনুযায়ী। তুমি মনের মধ্যে এমন একটা বিশ্বাস করে তোলো যা কেউ তোমার থেকে ছিনিয়ে নিতে পারে না। এই মানসিক নিয়মকানুন তোমার কথাবার্তায় ফুটে উঠুক। বারবার নিশ্চয়তা চাওয়ার দরকার ছাড়াই কথা বলো। তোমার কথা হোক উপস্থিত থাকার প্রতিফলন, হারানোর ভয়ের না। তোমার পরিকল্পনাগুলো নমনীয় রেখো। জীবন যখন নতুন পরিস্থিতি নিয়ে আসে, তখন সংশোধনের জায়গা রাখো। তোমার সম্পর্কগুলোকে শ্বাস নিতে দাও। সব খরচা করে সম্পর্ক রক্ষার চেষ্টা করো না। এই মনোভাব তোমার সিদ্ধান্তগুলোকে স্পষ্ট করে তোলে। তুমি ফলাফল জোর করে অর্জনের চেষ্টা বন্ধ করো। বাস্তবতার সঙ্গে তর্ক করা বন্ধ করো। তুমি প্রতিবাদ না করে প্রতিক্রিয়া দেখাতে শুরু করো। এটাই স্টোইসিজম তোমাকে শেখায়। তুমি ভালোবাসার ক্ষমতা হারাও না, প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার বা কঠোর পরিশ্রম করার ক্ষমতাও হারাও না, বরং তুমি এগুলো স্থিতিশীলভাবে করতে পারার ক্ষমতা অর্জন করো। তোমার শান্তি আরও অটুট হয়। তোমার আবেগগুলো আরও সহজে নিয়ন্ত্রণ পায়। তোমার চিন্তাভাবনা হয়ে ওঠে তীক্ষ্ণ। এটাই প্রশিক্ষিত উদাসীনতার প্রভাব। স্টোইকরা বোঝে যে আসল স্থিতিশীলতা বাইরের জগৎকে জমে থাকার মাধ্যমে আসে না। এটা আসে যখন তুমি মেনে নাও যে সবকিছু বদলাবে, তবুও নীতি মেনে চলার সিদ্ধান্ত নাও। যে জিনিস ভেঙে যেতে পারে তাকে আলতো ধরে রাখো, আর যে জিনিস তোমার চরিত্র গড়ে তোলে তাকে শক্ত করে আঁকড়ে ধরো। এভাবেই তুমি পরিবর্তনের মধ্যে স্থির থাকতে পারো। এভাবেই তুমি শৃঙ্খলা নিয়ে পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে চলো। এভাবেই তুমি তোমার পরিচয়কে তোমার পরিস্থিতি থেকে আলাদা রাখো। এটা মনে রেখো, প্রতিফলন তোমার রক্তে মস্তিষ্কে মিশে যাক। সেটা তোমার সিদ্ধান্ত নিতে সাহায্য করুক, তোমার অন্তরের সামঞ্জস্য রক্ষা করুক, আর তোমার মনকে পরবর্তী পরিবর্তনের জন্য প্রস্তুত করুক। স্টোইকরা বাস্তবতা থেকে পালানোর চেষ্টা করেনি, তারা সাহসে সেটার মুখোমুখি হয়েছিল।
এই সাহস তৈরি হয়েছিল নিয়ন্ত্রণের ভ্রান্ত ধারণা ছেড়ে দিয়ে তার জায়গায় যুক্তি, শৃঙ্খলা আর স্পষ্টতা প্রতিষ্ঠা করে। অধ্যায় ৩। উত্থানের শৃঙ্খলা অনুশীলন করো। পরিবর্তন তোমার পরিবেশে অনিশ্চয়তা নিয়ে আসে। সেই অনিশ্চয়তা আবেগকে ঝড় তোলে। যখন আবেগ ছাড়পত্র পায় তখন সেটা ভালো যুক্তিতে বাধা দেয়। স্টোইকরা একটা পদ্ধতি তৈরি করেছিল মনের নিয়ন্ত্রণ রাখতে আর বিভ্রান্তি থেকে মুক্ত থাকতে। তারা এটাকে বলতো ঊর্ধ্বগমন শৃঙ্খলা। এই পদ্ধতিতে প্রথমে যে কোনো ধারণাকে সত্য হিসেবে মেনে নেওয়ার আগে সেটাকে যাচাই করা হয়। আমাদের ইন্দ্রিয়, অন্য মানুষ, আমাদের চিন্তা আর আমরা যে মিডিয়া দেখি, সবই আমাদের কাছে বারবার তথ্য পাঠায়। এই প্রতিটা তথ্য অতি দ্রুত আসে আর সঙ্গে সঙ্গে একটা আবেগগত প্রতিক্রিয়া তৈরি করে। ঊর্ধ্বগমন শৃঙ্খলা আমাদের শেখায় সেই আবেগগত প্রতিক্রিয়া বিশ্বাস বা কাজের রূপ নেয়ার আগে একটু থামতে। স্টোইকরা সঙ্গে সঙ্গেই কোনো কথায় সম্মত হয় না। প্রথম যা ভাব আসে তাই না, তারা ওই ভাবটা ভালো করে দেখে। তারা কিছু স্পষ্ট প্রশ্ন করে। এই পরিস্থিতি কি আমার নিয়ন্ত্রণের মধ্যে? এই অনুভূতিটা কি সত্যিই কোনো তথ্যের উপর ভিত্তি করে নাকি কেবল আমার ব্যাখ্যা? আমার এই মুহূর্তের প্রতিক্রিয়া কি যুক্তির উপর ভিত্তি করে নাকি আবেগের ঢেউ? এই প্রশ্নগুলো মস্তিষ্কের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে। এই অভ্যাসের লক্ষ্য হল এমন সিদ্ধান্ত নেওয়া এড়ানো যা অপ্রয়োজনীয় কষ্ট দেয়। কেউ তোমাকে সমালোচনা করলে সেটা শুনে মনটা অস্থির হতে পারে, কিন্তু অস্থির হওয়া স্বাভাবিক নয়। সেটা হল সমালোচনাকে বিশ্বাস করার ফলে তোমার নিজের মূল্যবোধে আঘাত লাগে। যদি তুমি একটু থেমে এই অনুভূতিটা যাচাই করো তাহলে বুঝতে পারবে যে সমালোচনা আসলে তাদের সম্পর্কে বেশি বলছে, তোমার সম্পর্কে কম। তুমি শান্ত থাকো। মার্কাস অরেলিয়াস এই প্রক্রিয়াটা ভালো করেই বুঝত। তিনি বলতেন, যদি বাইরের কোনো জিনিস তোমাকে কষ্ট দেয় তাহলে সেই কষ্ট জিনিসটা থেকেই নয়, তোমার তার প্রতি ধারণা থেকেই, আর সেটা তুমি পরিবর্তন করার ক্ষমতা রাখো। এটা শেখায় যে ঘটনা নয়, তোমার তার প্রতি মূল্যায়ন তোমার আবেগের অবস্থা তৈরি করে। বাইরের যা কিছু ঘটে তা তুমি নিয়ন্ত্রণ করো না। পৃথিবীটা তোমার, তুমি ঠিক করো কিভাবে বুঝবে। তোমার বোঝাপড়ায় তোমার আচরণ গড়ে তোলে। যদি তোমার অনুভূতিগুলো আবেগের উপর ভিত্তি করে হয় তাহলে তোমার কাজ হবে প্রতিক্রিয়াশীল, আর যদি তোমার অনুভূতিগুলো যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা হয় তাহলে তোমার কাজ হবে সচেতন ও পরিকল্পিত। এটাই এই শাস্ত্রের মূল কথা। স্টোইকরা আবেগ পুরোপুরি বিলুপ্ত করতে চায়নি। তারা চেয়েছিল সেই বিচার ক্ষমতাকে নিয়ন্ত্রণে আনা যেগুলো আবেগের শক্তিকে বাড়িয়ে তোলে। যেমন ভয় একটা আবেগ যা তোমার সম্মতি ছাড়াই উঠতে পারে, কিন্তু তুমি সেই চিন্তাকে মানতে না পারো যা তাকে বাড়িয়ে তোলে। তুমি আতঙ্কিত হতে অস্বীকৃতি জানাতে পারো। তুমি যুক্তির ওপর ভিত্তি করে নিজেকে স্থির রাখতে পারো। এটা করতে প্র্যাকটিস দরকার। বেশিরভাগ প্রতিক্রিয়া চিন্তা ছাড়া ঘটে যায়। লক্ষ্য হল অনুভূতি থেকে অচেতন হওয়া না, বরং মনের প্রতিক্রিয়া ধীর করে তোমার বিচার ক্ষমতাকে পথ দেখানোর সময় দেওয়া। এভাবেই তুমি নিজের ভিতরের নিয়ন্ত্রণ ফেরত পেতে শুরু করবে। যখন পরিবর্তন দ্রুত ঘটে তখন এই শৃঙ্খলাটা আরও বেশি জরুরি হয়ে ওঠে। পরিবর্তন নতুন পরিস্থিতি নিয়ে আসে। মন ফাঁকা জায়গাগুলো পূরণ করতে চায় অনুমান, গল্প আর ধারণার মাধ্যমে। অনুমানে কখনো কখনো উদ্বেগ, রাগ কিংবা হতাশার জন্ম দিতে পারে। একজন স্টোইক বুঝতে পারে সত্যি সিগন্যাল আর ভুল ব্যাখ্যার মধ্যে পার্থক্য। তারা সিদ্ধান্ত নেয় তথ্যের ওপর ভিত্তি করে, ভয়ের ওপর নয়। মনোযোগ দেওয়া মানে মানসিক সম্মতি দেওয়া। তুমি ঠিক করো কোন চিন্তাগুলো বিশ্বাসে পরিণত হবে। তুমি ঠিক করো কোন ব্যাখ্যাগুলো তোমার আচরণে প্রভাব ফেলবে। এর মানে তুমি চিন্তার একটা প্যাসিভ গ্রাহক নও, তুমি চিন্তার একটা সক্রিয় মূল্যায়নকারী। যতবার তুমি এই শৃঙ্খলা মেনে চলবে ততই তোমার মনোবল থাকবে স্থির। প্রতিক্রিয়া কেমন হবে সেটা বোঝা শুরু করো। তুমি ধীরে ধীরে চিনতে পারবে কোন পরিস্থিতিতে আগে অনুভূতি কাজ করে, তারপর যুক্তি। উদ্দীপনা আর কাজের মধ্যে একটা ফাঁকা জায়গা তৈরি করো। আস্তে আস্তে আগ্রহ থেকে উদ্দেশ্যে যাও। আজ যদি কিছু পরিবর্তন ঘটে, সেটা ছোট হোক বা বড়, একটু থামো। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখিও না। যা মনে হচ্ছে সেটা ভালো করে দেখো। একটা নাম দাও তাকে। নিজের কাছে জিজ্ঞেস করো, এটা কি শুধু একটা অনুভূতি নাকি নিশ্চিত কোনো তথ্য? ঘটনার সঙ্গে প্রতিক্রিয়াকে আলাদা করো। তারপর প্রশ্ন করো, একটা যুক্তিসম্মত প্রতিক্রিয়া কেমন হতে পারে? এই পরিস্থিতিতে কি করবে? চাপের কাছে মাথা নোড়ানোর বদলে নিজ মূলনীতি অনুসারে কাজ করো। ছোট ছোট ব্যাপারে এটাই অনুশীলন করো। একটা দেরিতে আসা মেসেজ, একটা অসন্তুষ্ট দৃষ্টি, পরিকল্পনার হঠাৎ পরিবর্তন। এসব ছোট পরীক্ষা তোমাকে বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করবে।
প্রতিবার তুমি স্বয়ংক্রিয় সম্মতি দেওয়া থেকে বিরত থাকলে তোমার মন আরও তীক্ষ্ণ হয়। প্রতিবার তুমি প্রতিক্রিয়ার বদলে পর্যবেক্ষণ বেছে নিলে তোমার বিচার শক্তি শক্তিশালী হয়। এটাই স্টোইকরা বোঝাতে চেয়েছিল, প্রতিচ্ছবিগুলো নিয়ন্ত্রণে আনা। তুমি অনুভূতিকে বন্ধ করো না, কিন্তু অনুভূতিকে বিকৃত চিন্তায় পরিণত হতে দাও না। তোমার সিদ্ধান্তে গোলমালের আওয়াজ কমাও। তুমি তোমার পথে থাকা বিভ্রান্তি দূর করো। যখন পরিবর্তন আসে, তোমার মন আতঙ্কিত হয় না। এটা একই প্রক্রিয়া অনুসরণ করে। পর্যবেক্ষণ করো, মূল্যায়ন করো, কাজ করো। তোমার স্পষ্টতা বজায় থাকে যখন অন্যরা আবেগের বশে চলে। চাপের মধ্যে তুমি কার্যকর থাকতে পারো, কারণ তোমার মন যুক্তির দ্বারা পরিচালিত থাকে। এই নিয়মকানুন নিখুঁত হওয়ার জন্য নয়, এটা সচেতনতার ব্যাপার, এটা ধারাবাহিকতার ব্যাপার। প্রতিটি মুহূর্তে তোমার উন্নতি বা পতনের সুযোগ থাকে। প্রতিটি মুহূর্ত তোমার ক্ষমতা গড়ে তোলে। সত্যকে বেছে নাও আর মিথ্যাকে ছেড়ে দাও। ধাপে ধাপে নিজের মনসংযম গড়ে তুলতে থাকো, তখন তোমাকে বিঘ্নিত করা কঠিন হয়ে যাবে। মনের ভেতরে ভুল সংকেত কমে আসবে। তুমি তোমার মনোযোগ ধরে রাখতে পারবে। এভাবেই তুমি যে কোনো পরিবর্তনের মাঝেও নিজের কর্তৃত্ব বজায় রেখে জীবনযাপন শুরু করবে। অধ্যায় 4, অস্থায়িত্বর জন্য প্রস্তুতি নাও। স্টোইকরা বিশ্বাস করত মানসিক শক্তি চর্চা করতে হয়। তারা জীবনকে প্রস্তুতির মতো দেখত। এর মধ্যে ছিল ক্ষতির জন্য প্রস্তুতি নেওয়া। তারা একটা টুল তৈরি করেছিল যার নাম ছিল প্রি-মেডিটেশন ম্যালোরাম। প্রি-মেডিটেশন দুর্বিষহ পরিস্থিতি সম্পর্কে নয়, এটা ছিল জীবনযাত্রার পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা। এই অনুশীলনটা ছিল বিপদ ঘটার আগেই তা কল্পনা করা। এই অভ্যাস চমক কমাতে সাহায্য করে। যখন তুমি অপ্রত্যাশিত কিছু আশা করো, তখন তোমার প্রতিক্রিয়া বেশি স্থির হয়। মন কম জমে বা আতঙ্কিত হয় না। তুমি কঠিন পরিস্থিতির ভান করো, যাতে হঠাৎ কোনো অসুবিধায় পড়ো না। স্টোইকরা এই পদ্ধতি ব্যবহার করত ভয়ের মাত্রা কমানোর জন্য আর মনোযোগ বাড়ানোর জন্য। এই ভাবধারা বাস্তবতার উপর ভিত্তি করে গড়া। জীবনের সব কিছুই বদলায়, মানুষও। ছেড়ে চলে যায়, স্বাস্থ্যের অবনতি হয়, সাফল্য ম্লান হয়, সম্পদ নষ্ট হয়, মর্যাদা বদলায়। স্টোইকরা এটা অস্বীকার করে না। তারা সরাসরি মুখোমুখি হয় আর নিজেকে জিজ্ঞেস করে এটা হলে তারা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে। সেনেকা এই ভাবনাটা এক বাক্যে ধরেছেন, যে আগেই কষ্টের আগমন বুঝে নিতে পারে, সে বর্তমান কষ্টের শক্তি কেড়ে নেয়। যখন তুমি কোনো ক্ষতি ঘটার আগে তা কল্পনা করো, তখন সেই ক্ষতির তীব্রতা কমে যায়। এটা মনের ওপর আর একটা আঘাতের মতো আসে না। এটা আসে এমন কিছু হিসেবে যা তুমি ইতিমধ্যেই সম্ভব মনে করে গ্রহণ করে নিয়েছ। এ ধরনের রিহার্সাল কখনোই ক্রমাগত উদ্বেগ তৈরি করার জন্য হয় না। এটা একটা ছোট কিন্তু সচেতন অনুশীলন। তুমি ভয়ে আটকে থাকো না। তুমি তোমার ধারণা বা উপলব্ধি ট্রেনিং দাও। নিজেকে মনে করিয়ে দাও যে যা তোমার আছে তা অস্থায়ী। এতে তুমি বেশি করে বর্তমান মুহূর্তে থাকতে শেখো। তুমি বেশি কৃতজ্ঞতা দেখাও, কম নয়। কৃতজ্ঞতা বাড়ে যখন তুমি ধরে নেওয়া বন্ধ করো যে সব কিছু চিরস্থায়ী হবে। তুমি মানুষদের হালকাভাবে দেখতে ছেড়ে দাও। তুমি ধরে নেওয়া বন্ধ করো যে তোমার শক্তি সবসময় একই থাকবে। তুমি সত্যিটা উপেক্ষা করা বন্ধ করো যে পরিস্থিতি হঠাৎ বদলে যেতে পারে। একজন স্টোইক জীবনেই ভালো জিনিসগুলোকে এভাবে দেখেন না। স্থায়ী কিছু নয়। যখন এটা থাকে তখন উপভোগ করো, আর যখন চলে যাবে তখন চালিয়ে যাওয়ার প্রস্তুতি নাও। এই প্রশিক্ষণ মনোবলও বাড়ায়। তুমি আর আদর্শ পরিস্থিতির ওপর নির্ভর করো না। পরিস্থিতি বদলালে ছেড়ে দিতে শিখো। বাস্তবতার ওপর কম চাপ দাও। ফলাফল বদলালেও পরিষ্কার মাথায় ভাবো। সবকিছু ঠিক যেভাবে আছে তেমনই রাখার চেষ্টা বন্ধ করো। এই ভাবনায় অধিকার বোধ কমে যায়। যেখানে স্থিতিশীলতা নেই, সেখানে সেটা প্রত্যাশা করো না। জীবনের সাথে ঠিক সেই জায়গায় মিলিত হও যেখানে সেটা আসলে আছে। এর ফলস্বরূপ মানসিক স্বাধীনতা বাড়ে। তুমি নিজের নীতিমালার ওপর বেশি ভরসা করো, চারপাশের পরিস্থিতির ওপর নয়। এই শক্তি তৈরি করতে পারো নিয়মিত নিজের ভাবনা নিয়ে চিন্তা করে। কয়েক মিনিটই যথেষ্ট। তুমি বসে নিজেকে জিজ্ঞেস করো, আজ কি কিছু বদলাতে পারে? আমি কি কিছু হারাতে পারি? সেটা কেমন লাগবে? আমি কিভাবে প্রতিক্রিয়া দেখাবো? তারপর তুমি মনের মধ্যে তোমার প্রতিক্রিয়া সাজিয়ে রাখো, জীবনের পরীক্ষার আগে। নিয়মিত এটা করলে তুমি ধীরে ধীরে স্থায়িত্বের মায়া থেকে মুক্তি পাবে। তুমি আর এমন পরিকল্পনা করো না যা সবকিছু একই রকম থাকবে ধরে নিয়ে। একই ব্যাপার, তুমি শুরু করো তোমার জীবন এমনভাবে সাজাতে যাতে বদলানোর জায়গা থাকে। এমন কাঠামো গড়ো যা চাপ সামলাতে পারে। বাইরের অবস্থা ভেঙে গেলেও তুমি তোমার শান্তি নিয়ে এগিয়ে যাও। এটা তোমাকে ঠান্ডা করে না, এটা তোমাকে প্রস্তুত করে। এটা তোমাকে নিষ্ক্রিয় করে না, এটা তোমাকে মনোযোগী করে। তুমি ক্ষতির মুখে স্পষ্টভাবে প্রতিক্রিয়া দেখাতে শেখো। অন্যরা যখন হতাশায় ডুবে যায় তখন তুমি যুক্তি প্রয়োগ করো। তুমি তোমার মূল্যবোধে অটল থাকো।
সপ্তাহের শুরুতে তোমার জীবনে 3টে গুরুত্বপূর্ণ জিনিস লিখে রাখো। ধরা যাক প্রত্যেকটা পরিবর্তিত হতে পারে। যদি তা ঘটে, তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটা বর্ণনা করো। তাড়াহুড়ো করো না এই অনুশীলনটা। অনুভূতিটা কল্পনা করো, প্রভাবটা ভাবো, তারপর ভাবো তুমি কিভাবে কাজ করবে। কোন নীতি তোমার পরবর্তী পদক্ষেপের পথপ্রদর্শক হবে। এটা বারবার করো, তোমার সাপ্তাহিক অভ্যাসের অংশ বানাও। সময়ের সঙ্গে সঙ্গে তোমার মন কম প্রতিক্রিয়াশীল হয়ে উঠবে। তুমি পরিবর্তনের প্রতি শান্তভাবে প্রতিক্রিয়া দেখাতে শুরু করবে। তুমি আটকে থাকবে না, জীবনের থেকে নিশ্চয়তার প্রত্যাশা বন্ধ করবে। প্রতিটি অনুশীলন তোমার শক্তি বাড়াবে। প্রতিটি কল্পিত ক্ষতি তোমাকে সত্যের প্রতি আরও দৃঢ় করবে। প্রতিটি প্রস্তুতি বাস্তব ঘটনার আবেগজনিত ব্যয় কমায়। স্টোইকরা এটাকে মনে করতেন মানসিক ঢাল হিসেবে। যুদ্ধের আগে এটা তৈরি করা হয়। ক্ষতি হওয়ার অপেক্ষা করে এই দক্ষতা গড়ে তোলা হয় না। প্রতিদিন চুপচাপ নিয়মিত এটা তৈরি করো। বেশি জীবন্ত থাকার জন্য করো, কম নয়। কৃতজ্ঞতা আর প্রস্তুতির সাথে সামনে এগিয়ে যাও। যা আছে তা উপভোগ করো যতক্ষণ আছে। আর যখন সেটা বদলে যাবে, তুমি আগেই প্রস্তুত থাকবে ছেড়ে দেওয়ার জন্য আর স্থির হাতে এগিয়ে যাওয়ার জন্য। অধ্যায় 5, চরিত্র তীক্ষ্ণ করতে পরিবর্তনকে ব্যবহার করো। স্টোইকরা পরিবর্তনকে পরীক্ষা করার ময়দান হিসেবে দেখত। স্টোইকরা প্রতিটা বাধা আশাকে চরিত্র গড়ার সুযোগ হিসেবে দেখা উচিত। তারা বিশ্বাস করত কঠিন সময়েই সত্যিকারের গুণাবলী প্রমাণ হয়। যখন সবকিছু মসৃণ চলে, তখন তোমার মূল্যবোধ পরীক্ষা হয় না। সহজ সময় চলে গেলে তোমার নৈতিকতা সামনে আসে। পরিবর্তন দেখায় তুমি কতটা প্রস্তুত। প্রতিটি পরিস্থিতিতে সঠিক প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ থাকে। আরাম হারালে তোমার শৃঙ্খলা চর্চার সুযোগ মেলে। খ্যাতি কমলে তোমাকে বিনয় শিখতে হয়। যে কোনো প্রিয় কিছু হারালে তখন যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা আর বুঝে নেওয়া সত্যিই কি গুরুত্বপূর্ণ। মার্কাস অরেলিয়াস নিজেকে মনে করিয়ে দিত যে বাধাগুলো বাধা নয়, বরং নির্দেশনা। সে লিখেছিল, কাজে বাধা কাজকেই এগিয়ে নিয়ে যায়, যা বাধা দেয় সেটাই পথ হয়ে ওঠে। এই উক্তিটা স্টোইক দর্শনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, যে প্রতিরোধ ইচ্ছাশক্তি বাড়ায়, বিপত্তি মনোযোগ তীক্ষ্ণ করে, কঠিন সময়ে ঠিক সেই প্রশিক্ষণ দেয় যা শক্তিশালী হতে লাগে। পরিবর্তন পরিবেশকে অনিশ্চিত করে তোলে। স্টোইক জীবনকে স্থির থাকার জন্য চায় না, স্থিতিশীল। ওরা অস্থিরতার মোকাবিলায় শক্তি নিয়ে প্রস্তুতি নেয়। সঠিক প্রশ্ন হল কেন এটা হচ্ছে না, বরং এখন আমি কোন নীতি প্রয়োগ করতে পারি। প্রতিটি পরিবর্তন তোমায় একমাত্র গুণচর্চার সুযোগ দেয়: বুদ্ধিমত্তা, সাহস, ন্যায় বিচার বা শৃঙ্খলা। বুদ্ধিমত্তা দরকার যখন পরিস্থিতি অস্পষ্ট হয়। এটা তোমায় আসল আর কল্পনার মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। যখন অন্যরা আবেগপ্রবণ হয়, তখন স্পষ্টভাবে চিন্তা করতে সাহায্য করে। সাহস দরকার যখন ভয় বাড়ে। এটা তোমায় কাজ করতে উৎসাহ দেয় যখন দ্বিধা বাধা দেয়, যা অবশ্যই করতে হবে, সম্পন্ন করতে হবে। ন্যায় বিচার দরকার যখন তোমার অবস্থান অন্যদের প্রভাবিত করে। এটা তোমার সিদ্ধান্তগুলোকে ন্যায়সঙ্গত এবং স্বার্থের বদলে কর্তব্যের দ্বারা পরিচালিত রাখে। ইচ্ছা, রাগ বা অলসতা দেখা দিলে শৃঙ্খলা প্রয়োজন হয়। এটা তোমায় তোমার মানদণ্ড মেনে চলতে সাহায্য করে, অনুভূতির ওপর নির্ভর না করে। স্টোইকরা এই গুণগুলোকে শুধু তাত্ত্বিক ধারণা মনে করে না, এগুলো জীবন্ত হাতিয়ার। এগুলো ব্যবহৃত হয় কর্মের আকার দিতে। তুমি এগুলো বাস্তব চ্যালেঞ্জে প্রয়োগ করো। তোমার পরিবেশে কিছু পরিবর্তন হলে তুমি ঠিক করো কোন হাতিয়ার ব্যবহার করবে। এই পদ্ধতি বিভ্রান্তি দূর করে। তোমার সিদ্ধান্ত নেওয়া হবে বাস্তবসম্মত। এই নীতিটি অনুসরণ করতে হলে তোমাকে একটু ধীরে চলতে হবে, যাতে সঠিক প্রশ্নটি করতে পারো। এই মুহূর্তটা আমার থেকে কি চাইছে? প্রতিটা চ্যালেঞ্জ একটা সংকেত হয়ে ওঠে। তোমার উত্তর আসে চরিত্র থেকে, পছন্দ থেকে নয়। যদি তোমার প্রতিক্রিয়া মেজাজ বা অনুমোদনের ওপর নির্ভর করে, তাহলে সেটা দুর্বল হবে। কিন্তু যদি তোমার প্রতিক্রিয়া নৈতিকতার ওপর ভিত্তি করে হয়, তাহলে সেটা স্থির থাকবে। বড় কোনো পরিবর্তনের অপেক্ষা করতে হয় না এটা অনুশীলন করতে। ছোট ছোট বাধাবিঘ্নই তোমার প্রশিক্ষণের অংশ। একটা বিঘ্ন, একটা দেরি, একটা ভুল বোঝাবুঝি, এই সব মুহূর্ত তোমাকে পরীক্ষা করে তুমি কিভাবে তোমার মানদণ্ড ধরে রাখো। যখন তুমি নীতিমালা মেনে প্রতিক্রিয়া দেখাও, তখন তুমি তোমার ভিতরের কাঠামোকে শক্তিশালী করো। তুমি তোমার মনকে প্রতিক্রিয়ার বদলে যুক্তির পথে চলার জন্য প্রশিক্ষণ দাও। এই প্রশিক্ষণ একটি শক্তির অভ্যাস তৈরি করে। যখন বড় কোনো বিঘ্ন আসে, যেমন অসুস্থতা, ক্ষতি, ব্যর্থতা, তখন তুমি ইতিমধ্যেই প্রস্তুত থাকো। তোমাকে তোমার প্রতিক্রিয়া নতুন করে তৈরি করতে হয় না। তুমি সেই একই গুণাবলী প্রয়োগ করো যা তুমি নিয়মিত অনুশীলন করছো। তুমি স্থির থাকো, কারণ তুমি তোমার মনকে প্রস্তুত করেছ কাজ করার জন্য,
অভিযোগ করার জন্য নয়। একজন স্টোইক জানে নিয়ন্ত্রণ সীমিত, যা সবসময় সম্ভব। নিয়ন্ত্রণ মানে হল একজন মানুষ কিভাবে প্রতিক্রিয়া দেয়। এই প্রতিক্রিয়া যদি নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে তাহলে সেটা গর্বের কারণ হয়ে ওঠে। অন্যরা দেখুক বা না দেখুক তাতে কোনো সমস্যা নেই। সফলতা তো অন্তরের মধ্যে। তুমি কঠিন কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছ এবং সততার সঙ্গে কাজ করেছ। প্রতিটা পরিবর্তনের মধ্যে এই ক্ষমতা আছে। এটা তোমার উন্নতির একটা মাপকাঠি। এটা তোমার শৃঙ্খলার একটা পরীক্ষা। এটা তোমাকে দেখায় কোথায় তোমার কাজ দরকার। স্টোইক দর্শনের মানুষ এমন ফিডব্যাককে স্বাগত জানায়। তাদের প্রশংসার দরকার নেই, তাদের দরকার সঠিকতা। তারা দেখতে চায় কোথায় তাদের দর্শন এখনও দুর্বল। চাপের মধ্যে যেন তারা আরও শক্তিশালী করে আবার গড়ে তোলে। সাম্প্রতিক কোনো পরিবর্তনের দিকে তাকাও যা তোমার রুটিন বা প্রত্যাশা ভঙ্গ করেছিল। নিজেকে সরাসরি প্রশ্ন করো, ওই পরিস্থিতি থেকে আমার কোন গুণাবলী প্রয়োজন ছিল? স্পষ্টতা, ধৈর্য, সংযম, ন্যায্যতা, এর মধ্যে কোনটা? সেটা ঠিকঠাক চিনে নাও। তারপর ভাবো, আমি কি ওই গুণাবলী ঠিকমতো ব্যবহার করেছি? হ্যাঁ হলে নিজেকে সেই উন্নতির জন্য স্বীকৃতি দাও। না হলে দেখো কোথায় তোমার প্রতিক্রিয়া ভুল হয়েছে, আর পরের বার সেটা কিভাবে ঠিক করবে ঠিক করো। এই রিভিউ তোমার সচেতনতা বাড়ায়। তুমি শুরু করো। জীবনের প্রতিটা পরিবর্তনকে চরিত্র গড়ার এক ধরনের অনুশীলন হিসেবে দেখা। আরাম চাওয়া বন্ধ করে দাও। পরিবর্তে ভালোভাবে প্রতিক্রিয়া দেখানোর শক্তি চাইতে শুরু করো। এটাই হলো স্টোইক মন তৈরি করার মূল রাস্তা। প্রতিবার যখন তুমি যুক্তির সাহায্যে পরিবর্তনের মুখোমুখি হও তখন আরও শক্তিশালী হয়ে ওঠো। প্রতিবার যখন তুমি প্রতিক্রিয়ার বদলে সদাচরণ নিয়ে অস্বস্তির মোকাবিলা করো তখন আরও পরিষ্কার দৃষ্টি অর্জন করো। জীবনের প্রতিটি অধ্যায়ে এভাবেই তুমি তোমার চরিত্রকে ধারালো করো। অধ্যায় 6, অভিযোগ না করে মানিয়ে নাও। স্টোইকরা মানিয়ে নেওয়ার ক্ষমতাকে খুব গুরুত্ব দিত। তাদের বিশ্বাস ছিল বুদ্ধিমান মানুষ দ্রুত মানিয়ে নেয়। পরিস্থিতির পরিবর্তনে মানিয়ে নেওয়া। পরিবর্তন সবসময়ই ঘটে, আর যারা নমনীয়তার জন্য প্রস্তুতি নেয় তারা বিঘ্নে কম প্রভাবিত হয়। মানিয়ে নেওয়া শুধু শারীরিক নয়, এটা চিন্তা থেকে শুরু হয়। স্টোইকরা মনকে প্রস্তুত করে পরিবর্তনের মুখোমুখি হতে, দ্বিধা না করে। মানিয়ে নেওয়া মানে কি বদলেছে সেটা লক্ষ্য করা, আর নিজের আশা আকাঙ্ক্ষা সেই অনুযায়ী ঠিক করা। যখন পরিকল্পনা ভেঙে পড়ে বা মানুষ অপ্রত্যাশিতভাবে আচরণ করে তখন স্টোইকরা গা জমায় না বা আতঙ্কিত হয় না। তারা নতুন পরিস্থিতির অবস্থা দ্রুত বুঝে নেয়। তারা যা সম্ভব নয় তা মেনে নেয়। উল্টে দিতে হবে আর নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। এই মানসিকতা ধরে রাখতে শৃঙ্খলা দরকার। মানে পরিস্থিতি যতই অস্বস্তিকর হোক না কেন, মুহূর্তে থাকা। স্টোইকরা আশা করে না পৃথিবী তাদের ইচ্ছের সাথে মিলবে। তারা বুঝতে পারে প্রকৃতি ব্যক্তিগত প্রত্যাশার কাছে মাথা নোয়ায় না। পরিপক্ক মন বাধা ছাড়াই মানিয়ে নেয়। তারা পুরনো ধারণায় আটকে সময় নষ্ট করে না। তারা নিজেদের বোঝাপড়া সংশোধন করে আবার শুরু করে। যত দ্রুতই মানিয়ে নেওয়া হয় ততই সহজ হয় পরিবর্তন। অভিযোগ করলে এই প্রক্রিয়া আটকে যায়। যখন তুমি অভিযোগ করো তখন মনের মধ্যে চাপ তৈরি হয়। কাজ করার জন্য যে শক্তি লাগে সেটা হতাশায় নষ্ট হয়ে যায়। অভিযোগের মানে হলো ভাবা যে এই পৃথিবীটা যেভাবে আছে সেটা ঠিক নয়। একজন ধৈর্যশীল মানুষ এটা অকার্যকর মনে করে। এতে কোনো লাভ হয় না। এটা মনোযোগ কমিয়ে দেয় আর প্রতিক্রিয়া দেরি করায়। অভিযোগ মানে মন এখনও বাস্তবতা মেনে নেয়নি। অভিযোগ আরও আবেগের উদ্রেক কাকায়। এটা দোষারোপ, নিজেকে করুণাময় ভাবা আর রাগের জন্ম দিতে পারে। এই সব অনুভূতি স্পষ্টতা ঢেকে দেয়। বিচার কল্পনা, এগুলো কাজ করতে বাধা দেয়। স্টোইকরা এ ধরনের চিন্তার ফাঁদে আটকালেন না। তারা আগে ভাগেই এটা থামিয়ে দেয়। যখন কিছু বদলায় তারা সরাসরি সেটা মেনে নেয় আর তারপর ভাবতে শুরু করে কি করা যাবে। মার্কাস অরেলিয়াস প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিত যে মানুষ তাকে বিরক্ত করবে, তার বিরোধিতা করবে, তাকে ব্যর্থ করবে। তিনি লিখেছিলেন, অন্য কিছু আশা করা বোকামি হবে। তার এই প্রস্তুতি তাকে মানসিক স্থিতিশীলতা দিয়েছে। যখন বিরক্ত আসত তখন সেটা তাকে অবাক করত না, কারণ সে আগে থেকেই এই সব ঘটনার জন্য প্রস্তুত ছিল। এই একই মনোভাব জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য। ট্রাফিক, অসুস্থতা, দেরি, অপ্রত্যাশিত খরচ, ভাঙা সরঞ্জাম বা বদলে যাওয়া পরিকল্পনা, এই সবই প্রকৃতির নিয়ম। যদি এগুলোকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নাও তাহলে তোমার কষ্ট বাড়ে। যদি এগুলোকে নিরপেক্ষ ঘটনা হিসেবে নাও তাহলে প্রতিরোধ কমে যায়। তখন তুমি বুঝদারভাবে প্রতিক্রিয়া জানাতে পারো। মানিয়ে নেওয়া মানে লক্ষ্য ত্যাগ করা নয়, মানে হলো উদ্দেশ্য বজায় রেখে পথ পরিবর্তন করা। যদি তোমার গন্তব্য আটকে যায় তাহলে নতুন পথ খুঁজবে। তুমি তোমার প্রতিশ্রুতি ধরে রাখবে আর মূল রূপটা ছেড়ে দেওয়া। এর জন্য লাগে নমনীয়তা আর সহনশীলতার মিশ্রণ। স্টোইকরা এই দুইটা গড়ে তোলে।
স্টোইকরা দৈনন্দিন জীবনে এই নমনীয়তার জন্য অনুশীলন করত। তারা কম ব্যবহার করতে অনুশীলন করত, ঠান্ডা গোসল করত, নোংরা পায়ে হাঁটত, খাবার বাদ দিত। এসব কাজ কোনো নাটকীয়তা ছিল না, এগুলো ছিল আরাম থেকে নিজেকে আলাদা রাখার উপায়। যে মন স্বেচ্ছায় অস্বস্তি টেনে আনে, বাধ্যতামূলক অস্বস্তিতে কম আঘাত পায়। যখন সত্যিকারের কষ্ট আসে, তখন মনটা আগে থেকেই চ্যালেঞ্জের সাথে পরিচিত থাকে, বাধা বিপত্তি কল্পনা করত। আরেকটা কৌশল ছিল, স্টোইকরা পরাজয়ের ছবি আগে থেকে ভেবে নিত, যাতে সেটা তাদের না ডমরে দিতে পারে। তারা ক্ষতির কথা বারবার ভাবত না, তারা তাদের প্রতিক্রিয়া আগে থেকে প্রস্তুত করত। এতে তাদের মনের ভিতর একটা শক্তি ভিত্তি তৈরি হতো, যা পরিকল্পনা ভেঙে পড়লেও টিকিয়ে রাখতে পারত। মানিয়ে নেওয়া মানে এমন কিছু ছেড়ে দেওয়া যা আর ফিরে পাওয়া যাবে না। স্টোইকরা এমন কিছু ছেড়ে দেয় যা আর কাজ করে না। তারা ভাঙা পদ্ধতির সাথে আটকে থাকে না। তারা তাদের আসল পরিকল্পনাকে এমন কোনো আকারে জোর করে ঢোকানোর চেষ্টা করে না যা আর মানায় না। তারা মূল্যায়ন করে, আবার সঠিক পথে আনে আর এগিয়ে চলে। তারা তাদের মূল্যবোধ আগেও রেখে যায়, এমনকি কাজের ধরন বদলায়। এমন মানসিক অবস্থান অপ্রয়োজনীয় চেষ্টা কমায়। এভাবে শক্তি ফোকাস থাকে যেগুলো সম্ভব। স্টোইকরা ন্যায়পরায়ণতার আশায় থাকে না, তারা প্রত্যুত্তর দেয় নীতিমতো। এভাবেই তারা স্পষ্টতা বজায় রেখে নিজেদের মানিয়ে নেয়। মানিয়ে নেওয়া মানে দুর্বল হওয়া নয়, এটা সচেতনতার প্রকাশ। এটা দেখায় যে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে পরিচালিত হচ্ছ। কাজ হয় নীতির ওপর ভিত্তি করে, কেমন হওয়া উচিত সেই নির্দিষ্ট ধারণার ওপর নয়। যখন তুমি মানসিকভাবে নমনীয় হও, তখন তোমাকে হারানো কঠিন। হেলান দাও, তুমি তোমার ইচ্ছের সাথে পরিস্থিতি মিলানোর ওপর কম নির্ভরশীল হয়ে উঠছ। বাস্তব প্রয়োগ। গত সপ্তাহে এমন একটা মুহূর্ত ভাবো যখন তোমার পরিকল্পনা যেমন চাওয়া ছিল তেমন হয়নি। লিখে বলো তুমি কি আশা করছিলে, কি ঘটল আর তুমি কি করেছিলে তার জবাবে। চিহ্নিত করো কখন তুমি বাধা দিতে শুরু করেছিলে। কি কোনো অভিযোগ ছিল, বিরক্তি ছিল, না কাজ করতে দেরি ছিল। তারপর নিজেকে প্রশ্ন করো, তুমি কিভাবে আগেই বদলাতে পারলে। তুমি কি থেমে যেতে পারলে, পরিবর্তনটা স্বীকার করতে পারলে, আর আবেগে আটকে না থেকে সামনে এগিয়ে যেতে পারলে। এই ব্যায়ামটা সচেতনতা বাড়ায়। এটা তোমাকে তোমার বর্তমান মানিয়ে নেওয়ার ক্ষমতার একটা পরিষ্কার ছবি দেয়। এটা সাহায্য করে বুঝতে কোথায় বাধা শুরু হয়। ভালো করে রিভিউ করলে যখন পরিবর্তন ফিরে আসবে, তখন একই ভুল করার সম্ভাবনা কমে যায়। স্টোইকরা ভাগ্যের ওপর বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে প্রশিক্ষণের ওপর। মানিয়ে নেওয়া সেই প্রশিক্ষণের ফল। এটা তোমাকে কার্যকর থাকতে দেয় যখন চারপাশের পৃথিবী বদলায়। এটা তোমার চিন্তাকে ধরে রাখে যা করা যায় তার ওপর, যা হতে পারত তার ওপর নয়। এই দক্ষতাকে এগিয়ে যাওতে দাও। নিয়মিত ব্যবহার করো। প্রতিটি বিঘ্নকে একটা শিখনের সুযোগ হিসেবে নাও। প্রতিবার যখন তুমি প্রতিক্রিয়া দাও, তোমার মন দ্রুত আর সহজে আরও নিয়ন্ত্রণ সহকারে নিজেকে সামলানো শিখে যায়। অধ্যায় 7। বাধার আশা করো, তার মধ্য দিয়ে গড়ে ওঠো। বাধা চলার একটা অংশ। যখনই তুমি এমন কিছু শুরু করবে যা শক্তি, দিক নির্দেশনা বা উন্নতি চায়, তখন বাধার সম্মুখীন হবে। স্টোইকরা এটা বুঝত যে এটা চ্যালেঞ্জের প্রতি প্রাকৃতিক প্রতিক্রিয়া। তারা কঠিন সময়কে এমন একটা ঘর্ষণ হিসেবে দেখত যা অর্থবহ কাজের পরই আসে। বাধা থাকা কোনো ভুল নয়, এটা নিশ্চিত করে যে তুমি এমন কিছু নিয়ে কাজ করছো যা আসলেই গুরুত্বপূর্ণ। অর্থবহ কাজ কখনোই সহজ মনে হবে না। এটা তোমার আরামদায়ক জায়গার বিরুদ্ধে চাপ দেয় এবং দেখায় কোন জায়গায় তুমি এখনও পর্যাপ্ত পরিশ্রম করনি। স্টোইক দার্শনিকেরা এটা থামার সংকেত নয়, বরং চালিয়ে যাওয়ার সংকেত হিসেবে দেখে। তারা বাধাকে ফিডব্যাক হিসেবে ব্যবহার করে। কাজ যদি কঠিন হয়, তাহলে সেটাই করার যোগ্য। কাজটা যদি অস্বস্তিকর হয়, তাহলে বুঝতে পারো কোথায় বেশি পরিশ্রম দরকার। পরিবর্তন নতুন ধরনের বাধা নিয়ে আসে। অভ্যাস ভেঙে যায়, পরিচিত ছন্দটাই ভেঙে পড়ে, মানসিক ধরনগুলো সামনে আসে। এটা প্রক্রিয়াটা অস্বস্তিকর। স্টোইকরা এই অস্বস্তির জন্য আগেই প্রস্তুতি নেয়। তারা ধরে নেয় না যে পরিবর্তন সহজ হবে, তারা জানে এটা অনেক পরিশ্রম চাইবে। এই চিন্তাভাবনা আঘাত কমায় আর প্রস্তুতি বাড়ায়। মার্কাস অরেলিয়াস লিখেছেন, তোমাকে তোমার জীবন ধাপে ধাপে গড়ে তুলতে হবে, আর প্রত্যেকে যতটা সম্ভব তার লক্ষ্য অর্জন করলে সন্তুষ্ট থাকতে হবে। তিনি নাটকীয় পরিবর্তনে বিশ্বাস করতেন না, তিনি দৈনিক পরিশ্রমে বিশ্বাস করতেন। প্রতিটি কাজ একটা ছোট পদক্ষেপ, প্রতিটি পদক্ষেপ চরিত্র গড়ে তোলে। তিনি পারফেক্ট ফলাফলের পিছনে ছিলেন না, তিনি চেয়েছিলেন অবিচ্ছিন্ন চেষ্টা। একজন স্টোইক প্রতিবন্ধকতাকে ব্যর্থতা হিসেবে দেখে না, তারা এটা বাস্তবতার একটা অংশ হিসেবে দেখে। বাস্তবতার মধ্যে আছে ক্লান্তি, সন্দেহ, দেরি, বাধা আর ব্যর্থতা। এগুলো কোনো সমস্যা নয় যা দূর করতে হবে, এগুলো এমন পরিস্থিতি যা সামলাতে হয়। যদি সবকিছু সহজ হবে বলেই অপেক্ষা করো, তবে খুব কমই করবে।
যদি তুমি মেনে নিতে পারো যে প্রতিবন্ধকতা আসবেই, তাহলে তুমি পথেই থাকো, চাপের মধ্যেও চালিয়ে যাও। স্টোইকরা কাঠামোর ওপর নির্ভর করে। তারা প্রস্তুত বোধ করার জন্য অপেক্ষা করে না। তারা একটা ফ্রেমওয়ার্ক থেকে কাজ শুরু করে। তারা নিয়ম তৈরি করে, নিজেদের যা মেজাজের সঙ্গে বদলায় না। এই নিয়মগুলো মানের ওপর ভিত্তি করে, পছন্দের ওপর নয়। যখন আবেগ বেড়ে যায় তখনও নিয়মগুলো বজায় থাকে, যখন শক্তি কমে যায় তখনও সিস্টেম টিকে থাকে। প্রেরণা অস্থায়ী, এটা চাপ, বিরক্তি আর মনোযোগ বিভ্রাটে ম্লান হয়ে যায়। দার্শনিকরা এটা জানে, এজন্যই তারা শৃঙ্খলা গড়ে তোলে। শৃঙ্খলা হলো এমন একটা অভ্যাস যা মনের অবস্থার চিন্তা না করে যা করণীয় তা করা। এটা পুনরাবৃত্তির ফল। এটা এমন একটা শক্তি যা মন যখন দ্বিধায় পড়ে তখন শরীরকে চালিত করে। বাধা অনেক রূপে আসে। ঠান্ডা, সকালবেলা এমন লাগে যেন বিছানায় লুটিয়ে থাকতে ইচ্ছে করছে। অজানা কাজ দেখে শুরু করতে দেরি করতে মন চায়। ভুল ধরিয়ে দিলে লাকটা চলে আসে। এসব সময়ের প্রতিটি প্রতিবন্ধকতা তোমার দুর্বলতা তুলে ধরে, যা ঠিক করতে হবে। একজন স্টোইক এসব পরীক্ষার থেকে পালায় না, তারা এগুলোকে সামনে নিয়ে যায়। তারা প্রতিটি প্রতিবন্ধকতাকে ইচ্ছা শক্তির ব্যায়াম মনে করে। বারবার প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে তোমার পরিচয় বদলাতে শুরু করে। তুমি নিজেকে এমন একজন হিসেবে দেখতে শুরু করো যে কাজ শেষ করে। নিজের কাজ থেকেই তুমি আত্মবিশ্বাস গড়ে তোলো। তুমি চেষ্টা করার আশা রাখতে শুরু করো আর থামো না। শর্টকাট খুঁজে বেড়ানো কোনো কাজের সুবিধা দেয় না, এটা তোমাকে শক্তিশালী করে তোলে। যখন থামার ইচ্ছে হয় তখনই এগিয়ে যাওয়াই উন্নতি, আর সেটা আসে আরামকে ছেড়ে ধারাবাহিকতা দিচ্ছে নেওয়ার মাধ্যমে। প্রতিবার যখন তুমি নিজের প্রতিজ্ঞায় অবিচল থাকো তখন তোমার সামর্থ্য বাড়ে। তুমি পরিশ্রমের একটা ইতিহাস গড়ে তোলো। সেই ইতিহাসই তোমার ধৈর্যের ভিত্তি। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। এই সপ্তাহে এমন একটা কাজ চিহ্নিত করো যেটা তুমি প্রায়শই পিছিয়ে দাও। সেটা ছোট একটা কাজ হতে পারে, যেমন ঘর পরিষ্কার করা, লেখা, পরিকল্পনা করা, বা বড় কোনো কাজ, যেমন কোনো কথা বলা বা সিদ্ধান্ত নেওয়া। ছোট ছোট ধাপে ভাগ করো। শুরু করার জন্য একটা পরিষ্কার সময় ঠিক করো। যখন সেই সময় আসবে দেখো কি আসে সামনে। দেরি করা অজুহাত বা আবেগের বিভ্রান্তি। একে একটা নাম দাও। স্বীকার করো এটা বাধা, তারপরও এগিয়ে যাও। প্রথম ধাপ নাও, তারপর দ্বিতীয়টা। যা পরিকল্পনা করেছিলে তা শেষ করো। এটা মস্তিষ্ককে শেখায় যে বাধা শেষ নয়, এটা পুরো প্রক্রিয়ার একটা অংশ। যতবার তুমি কাজের মাধ্যমে প্রতিক্রিয়া দেখাবে বাধাটা তত দুর্বল হবে। এটা কখনোই মুছে যাবে, কিন্তু আর তোমাকে নিয়ন্ত্রণ করবে না। তুমি প্রতিক্রিয়ার বদলে নীতির ওপর কাজ করতে শুরু করবে। প্রতিরোধকে তোমার মনোযোগ বাড়ানোর উপায় হিসেবে নাও। এটা তোমাকে দেখাবে আসল কি গুরুত্বপূর্ণ। এটা ব্যবহার করে ধারাবাহিকতা গড়ে তোলো। এটা ব্যবহার করে তোমার কাঠামো পরীক্ষা করো। প্রতিটি মুহূর্ত যখন তুমি প্রতিরোধ অনুভব করবে সেটাই শক্তি গড়ার সময়। অধ্যায় ৮। কঠিনতা তোমাকে পরিশীলিত করুক। স্টোইকরা বিশ্বাস করত কঠিনতা ব্যক্তিগত উন্নতির জন্য অপরিহার্য। তারা বলতো কোনো উন্নতি হয় না যতক্ষণ না প্রচেষ্টা থাকে। চ্যালেঞ্জকে তারা গুরুত্বহীন মনে করত না। এটা ছিল মনের প্রশিক্ষণের মূল। কষ্ট সৃষ্টি করত যুক্তি প্রয়োগের সুযোগ, গুণ পরীক্ষা করার সুযোগ আর বিচার শক্তি মজবুত করার সুযোগ। এটা অভ্যাসের সীমা দেখিয়ে দেয় আর শৃঙ্খলা গড়ে তোলার জন্য বাধ্য করে। সংগ্রাম চিন্তার দরজা খুলে দেয়, আরাম অনেক সময় আত্মতৃপ্তি লুকিয়ে রাখে। জীবন যখন সহজ হয় তখন যেসব নিয়ম চালু আছে সেগুলো প্রশ্ন করা হয় না, ধরে নেওয়া হয় সব ঠিক আছে। কিন্তু জীবন যখন কঠিন হয়ে ওঠে তখন স্পষ্টতা আসে। স্টোইকরা বুঝেছিল কঠিন সময়ের মূল্য শুধু বেঁচে থাকা না, বরং সেই সময় থেকে যে অন্তর্দৃষ্টি আসে সেটাতেই। চাপ পড়লে তোমার আসল অগ্রাধিকারগুলো বেরিয়ে আসে। তুমি দেখতে শুরু করো কি গুরুত্বপূর্ণ আর কি গুরুত্বপূর্ণ না। সেনিকা লিখেছিলেন, কঠিন সমস্যা মনের শক্তি বাড়ায়, যেমন শ্রম শরীরকে শক্তিশালী করে। তিনি কষ্টকে ধৈর্য গড়ার জন্য প্রয়োজনীয় ওজন হিসেবে দেখতেন। শরীর প্রতিরোধের মাধ্যমে শক্তিশালী হয়, ঠিক তেমনই মনও। অসুবিধা শত্রু নয়, এটা একটা উদ্দীপনা। এটা লুকানো শৃঙ্খলা, সাহস আর মনোযোগের ভাণ্ডারকে জাগিয়ে তোলে। এর ছাড়া ওই গুণগুলো ব্যবহার হয় না। কঠিন সময় স্টোইকরা যেভাবে প্রতিক্রিয়া দেখায় তা সুসংগঠিত। তারা থেমে দেখে, তারা আবেগ থেকে প্রতিক্রিয়া জানায় না, তারা প্রশ্ন করে। সমস্যাটা হলো ওদের বুঝানো। প্রতিটা ছোটখাট তর্কই একটা বার্তা। যদি কিছু কঠিন হয়ে যায় তখন প্রশ্ন থাকে ছেড়ে দিব নাকি না, সেটা না। প্রশ্ন থাকে কি পরিবর্তন আনতে হবে। চ্যালেঞ্জটা গবেষণার বিষয় হয়ে ওঠে। প্রতিটা বিলম্ব একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করে। প্রতিটা বাধা গতি থামিয়ে দেয়। প্রতিটা ব্যর্থতা প্রত্যাশাকে নষ্ট করে দেয়। একজন স্টোইক মানে ধৈর্যশীল মানুষ, প্রতিটা মুহূর্তকে সচেতনতা বাগানোর সুযোগ মনে করে। এরা এই বিঘ্নগুলোকে এক ধরনের প্রশিক্ষণ মনে করে। যদি কোনো যন্ত্র ভেঙে যায় তারা বদলে ফেলে। যদি কোনো পরিকল্পনা ভেঙে পড়ে তারা আবার মূল্যায়ন করে। যদি অনুভূতিগুলো উঠে পড়ে কারণটা খুঁজে দেখো। স্টোইক ঠিক আগ্রহে থেকে নিজের প্রতিক্রিয়া গড়ে তোলে। কঠিন সময় মিথ্যা স্বপ্ন দূর করে। এটা তোমার প্রস্তুতির মান দেখায়। কোথায় নিজের ক্ষমতার অতিরিক্ত মূল্যায়ন করেছ সেটা বেরিয়ে আসে। বিশ্বাস আর আচরণের মধ্যে পার্থক্য স্পষ্ট করে। স্টোইক এই কথাগুলো কোনো রকম প্রতিরোধ ছাড়াই মেনে নেয়। তারা ব্যর্থতাকে খুবই সাবধানে বিশ্লেষণ করে। দুর্বলতাকে এড়িয়ে চলে না, সেটা খুঁজে বের করে ঠিক করে।
প্রমাণ ছাড়া তুমি শৃঙ্খলা দাবি করতে পারবে না। কঠিন সময় সেই প্রমাণ দেয়, প্রতিটা ক্ষতি, বেদনা আর হতাশার মুহূর্ত তোমার নীতিমালার সততা পরীক্ষা করে। স্টোইক এর জন্য এটা নতুন কিছু না, তারা তাদের জীবন এমনভাবে গড়ে তোলে যাতে এই পরীক্ষাগুলো অন্তর্ভুক্ত থাকে। তারা চাপের মধ্যে শক্ত থাকার চেষ্টা করে, তারা কেবল ঘোষণা বিশ্বাস করে না, তারা ফলাফল বিশ্বাস করে। যত বেশি চাপের মুখোমুখি হও পুরো মনোযোগ দিয়ে, তত বেশি নিয়ন্ত্রণ অর্জন করো। তুমি পরিস্থিতির ভিত্তিতে না গিয়ে নিজের মূল্যবোধের ওপর ভিত্তি করে চলতে শুরু করো। তোমার কথা বলার ধরন হয় আরও নিয়ন্ত্রিত, বাইরের সমালোচনায় কম প্রতিক্রিয়া দেখাও, তোমার ভেতরের জগতই তোমার পথ প্রদর্শক হয়ে ওঠে। স্টোইকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ খুঁজে পেতে চায়, শুধু তাই না যে মানুষকে ইমপ্রেস করার জন্য নয়, বরং বিশৃঙ্খলার মাঝে নির্ভরযোগ্য হতে। কঠিন পরিস্থিতি দেখায় তোমার প্রশিক্ষণ কোথায় অসম্পূর্ণ। স্টোইকরা এই তথ্য থেকে মুখ ফিরিয়ে না, তারা এটা ব্যবহার করে নিজেদের উন্নত করার জন্য। তারা তাদের রুটিন ঠিক করে, মনোযোগ বাড়ায় এবং তাদের সিদ্ধান্তগুলো পুনর্বিচার করে। তারা তাদের আচরণকে তাদের নীতিমালার সাথে মেপে দেখে। যখন কিছু কম পড়ে তখন তারা ঠিক করে নেয়। এভাবেই তারা এগিয়ে চলে। উন্নতি মানেই পরিপূর্ণতা নয়, এটা মানে বিভ্রান্তি দূর করা এবং স্পষ্টতা বাড়ানো। এটা মানে প্রতিটি ব্যর্থ প্রচেষ্টাকে কাজে লাগানো। পরবর্তী কাজের পরিকল্পনা। একজন স্টোইক ব্যর্থতাকে ভয় পায় না, তারা ভয় পায় অনুশীলন না করলে। প্রতিটি ভুল উন্নতির কাঁচামাল হয়ে ওঠে, প্রতিটা বাধা হয় ফিডব্যাক। কঠিন পরিস্থিতিকে তোমার সকাল, তোমার কাজ, তোমার কথা বলার ধরন আর তোমার ভঙ্গিমা গড়ে তুলতে দাও। এটা দেখিয়ে দিই কোথায় গঠন দরকার, কোথায় ধৈর্য কম বা প্রস্তুতি দুর্বল তা প্রকাশ করুক। তারপর সেই জায়গাগুলো ঘিরে গড়ে তোলো। স্থিতিশীলতা তৈরি করতে সরলতা আর পুনরাবৃত্তি ব্যবহার করো। সহজতা খোঁজো না, চাপের মধ্যে শক্তি খোঁজো। স্পষ্ট নথিপত্র ব্যবহার করো, যা ভেঙে পড়ে তা চিহ্নিত করতে। চাপের মধ্যে থাকো। এমন মুহূর্তগুলো খেয়াল করো যখন তোমার আবেগ তোমার যুক্তিকে হার মানিয়েছিল। হতাশার সময় যে প্যাটার্নগুলো তৈরি হয় সেগুলো নোট করো। এই ডেটা ব্যবহার করে নিজেকে ট্রেন করো। নিজেকে ধৈর্যের একজন ছাত্র মনে করো। প্রতিটি বাধাকেই শেখার সুযোগ হিসেবে নাও কিভাবে স্থির থাকা যায়। সম্প্রতি এমন একটি পরিস্থিতি নাও যেখানে কঠিনতা তোমার চিন্তা, মনোযোগ বা কাজে বাধা দিয়েছিল। ঠিক কী ব্যর্থ হলো সেটা বর্ণনা করো, স্পষ্ট হও। এটা কি সময় ব্যবস্থাপনা, আবেগ নিয়ন্ত্রণ, শারীরিক শক্তি না মানসিক স্পষ্টতা? সেই কাজ বা মুহূর্ত চিহ্নিত করো যেখানে তুমি স্থিরতা হারিয়ে ফেলেছিল। হয়তো কোনো রুটিন মিস হয়ে গেছে, ঝগড়া হয়েছে, না কোনো সিদ্ধান্ত নেওয়ার দেরি হয়েছে। পুরো পরিস্থিতিটা ডকুমেন্ট করো। কোথায় ছিলে, কী কারণে বিঘ্ন ঘটল আর সেটা কতক্ষণ চলল সব লিখে রাখো। তারপর যে অনুভূতি এসেছিল সেটার নাম করো। কী ছিল? রাগ, হতাশা, অপরাধবোধ, লজ্জা, বিভ্রান্তি নাকি নিজেকে আলাদা করে নেওয়া? সঠিকভাবে চিহ্নিত করো। অনুভূতিকে নাম দেওয়া তাদের শক্তি কমিয়ে দেয়। তাদের উৎস বুঝলে যুক্তিসঙ্গত সমাধান করা যায়। অনুভূতিটা স্পষ্ট হলে সেটার কারণ পর্যন্ত ফিরে যাও। কী ছিল? বাইরের প্রত্যাশার চাপ না নিজের ভিতরের বিশ্বাস? তুমি কি আরও ভালো করতে পারতে? এই লিঙ্কটা ম্যাপ করো। এখন চিন্তা করো ওই সময় কোন স্কিল, অভ্যাস বা মানসিকতা তোমার মধ্যে ছিল না। সেটা কি আত্মসংযম, প্রস্তুতি, ফোকাস, ধৈর্য নাকি সহনশীলতা? স্পষ্ট করে লিখে রাখো। এরপর ওই গুণটা শক্তিশালী করার জন্য একটা ছোট এবং সরাসরি প্ল্যান তৈরি করো। এমন একটা কাজ বেছে নাও যা প্রতিদিন করা যাবে। সেই কাজটাকে কোনো নির্দিষ্ট সময় বা সিগন্যালের সাথে জুড়ো। উদাহরণস্বরূপ, মেসেজ চেক করার আগে 5 মিনিট নীরব থাকা বা প্রতিটি কাজের সেশনের আগে উঠে একটু স্ট্রেচিং করা। কাজটা মাপা যাবে এমন রাখো। তারপর আবার ফিরে যাও। প্রতিদিন 1 সপ্তাহ ধরে মনের মধ্যে ওই পরিস্থিতিটা ভাবো। মনের ভেতর বারবার সেই ঘটনা কেমন ঘটে সেটা দেখো, কিন্তু এবার তোমার নতুন প্রতিক্রিয়াটা কল্পনা করো। মানসিকভাবে সেটা একবার চালিয়ে যাও। এই পুনরাবৃত্তি আচরণ পরিবর্তনের জন্য একটা পথ তৈরি করে। কঠিন সময় তোমার অগ্রগতি মুছে দেয় না, বরং সেটা তাকে একটা আকার দেয়। বিপরীতে সেটা গঠন তৈরি করে। এটা তোমার ব্যক্তিত্বের সেই দিকগুলোকে সামনে নিয়ে আসে যা চাপ সহ্য করতে পারে আর যেগুলো ভেঙে পড়ে। এই ফিডব্যাককে তোমার জন্য একটা সম্পদ বানাও। এটা কোনো সমালোচনা না, বরং পরবর্তী কোথায় কাজ করতে হবে তার একটা রেকর্ড। কষ্ট বারবার আসবে এটা মেনে নিতে পারো। স্টোইকরা এর জন্য প্রস্তুত থাকে। তারা লড়াই মুছে ফেলতে চায় না, বরং মনকে এমনভাবে গড়ে তোলে যে কষ্ট ফিরে এলে শৃঙ্খলার সঙ্গে মোকাবিলা করতে পারে। তারা এই মুহূর্তগুলোকে দেখে এক ধরনের পরীক্ষা। দর্শনটা কি সত্যিই কাজে লাগছে নাকি শুধু মুখে বলছে? প্রতিটা চ্যালেঞ্জকে শেখার সুযোগ বানাও। সমস্যার থেকে একটা নিয়ম গড়ে তোলো। যদি খারাপ ঘুমের কারণে ধস নামে তাহলে রাতে একটা সীমারেখা তৈরি করো। যদি দৌড়ঝাঁপে ভুল হয় তাহলে পরিকল্পিত বিরতি যোগ করো। তোমার প্রস্তুতি গড়ে তোলো এসবের ওপর। ফেল হয়েছে। এভাবেই স্টোইকরা তাদের দৃষ্টিভঙ্গি উন্নত করে। এভাবেই তারা এমন ধৈর্য গড়ে তোলে যা টেকে। এভাবেই তুমি এমন একটি ভিত্তি তৈরি করো যা জীবন বদলালে ঝুঁকে পড়ে না। তুমি প্রতিক্রিয়া দেখাও না, তুমি সঠিক উদ্দেশ্য নিয়ে মানিয়ে নাও। তুমি কম ফাঁক দিয়ে এবং দৃঢ় পায়ে সামনে এগিয়ে যাও। অধ্যায় নয়,
তোমার পরিচয়কে হালকাভাবে ধারণ করো। স্টোইকরা শেখায় যে তোমার পরিচয় হওয়া উচিত কাজের ওপর ভিত্তি করে, লেবেলের ওপর নয়। তুমি কে সেটা তোমার কাজের মাধ্যমে প্রকাশ পায়, তোমার নিজের নামের মাধ্যমে নয়। যখন তুমি নির্দিষ্ট ভূমিকা, পদবি বা নিজের আত্মছবির ওপর আঁকড়ে ধরো, তখন তুমি তোমার বিকাশের সুযোগ সীমাবদ্ধ করে ফেলে। একজন স্টোইক ব্যক্তি তার নীতিমালায় অটল থাকে, এমন কোনো ভূমিকায় নয় যা হারিয়ে যেতে বা বদলে যেতে পারে। পরিবর্তন প্রায়ই পরিচয়কে প্রশ্নবিদ্ধ করে। কাজ শেষ হয়ে যায়, সম্পর্ক বদলে যায়, কোনো লক্ষ্য আর সম্ভব থাকে না। যদি তোমার আত্মপরিচয় একমাত্র কোনো একটি ভূমিকায় এতটাই আবদ্ধ থাকে, তাহলে সেই ভূমিকা হারালে সেটা যেন ব্যক্তিগত ধ্বংসের মতো লাগে। স্টোইক দর্শনের মানুষ পরিচয়কে নমনীয় রাখার চেষ্টা করে, যা চরিত্র আর আচরণের ভিত্তিতে গড়ে ওঠে, পরিস্থিতির ওপর নয়। ইপিকটিটাস বলেছিলেন, প্রথমে নিজের কাছে বলো তুমি কি হতে চাও, তারপর যা করতে হবে করতেই হবে। এটা দেখায় যে স্টোইক দর্শনে বিশ্বাস, পরিচয় গড়ে ওঠে নীতিমূলক কাজের পুনরাবৃত্তির মাধ্যমে। তুমি যা নিয়মিত করো সেটাই হয় তোমার পরিচয়। নিজেকে কিছু বলার দরকার নেই, তোমার কাজই বলে দেবে। জীবন যখন বদলায় তখন পরিচয়ের কিছু অংশ ঝরে পড়তে হয়। এটা ব্যর্থতা নয়, এটা স্বাভাবিক সামঞ্জস্য। স্টোইক চিন্তার মানুষ মিথ্যা অংশগুলোকে ফেলে দেয়, তারা মূলের ওপর মনোযোগ দেয়। যুক্তি, সাহস, ন্যায় বিচার আর শৃঙ্খলা, এই গুণগুলো সব জায়গায় কাজে লাগে। এগুলো কোনো অবস্থান বা পদবীর ওপর নির্ভর করে না। তুমি তোমার পরিচয় যতটা হালকা হাতে ধরবে, ততই তুমি আরও মানিয়ে নিতে পারবে। তুমি দিশা বদলাতে পারবে নিজের পরিচয় হারানো ছাড়াই। তুমি নতুন করে শুরু করতে পারবে লজ্জা ছাড়াই। তুমি স্থিতিশীল থাকবে কারণ তোমার মূল্যবোধ স্থির থাকবে। পরিচয় হবে নীতির প্রতিবিম্ব, কোনো একটা নির্দিষ্ট কাঠামো নয়। বাস্তব ব্যবহার। নিজের বর্ণনা দিতে তুমি যেসব 3টি শব্দ বেশি ব্যবহার করো সেগুলো লিখে ফেলো। দেখে নাও এই লেবেলগুলো কোথা থেকে এসেছে। এগুলো কি তোমার ভূমিকা, কাজ, মতামত, নাকি অন্যদের অনুমোদনের ওপর ভিত্তি করে? এখন নিজেকে প্রশ্ন করো, আমি কোন মূল্যবোধের মানুষ হতে চাই? কিসের জন্য পরিচিত? 3টে বলো। এই সপ্তাহে এমন একটা ছোট কাজ করো যা প্রতিটা মানকে সরাসরি প্রকাশ করে। এই প্রক্রিয়াটা ব্যবহার করো তোমার পরিচয়কে কেবল নাম থেকে জীবিত নীতিতে বদলাতে। যেই তুমি সেটা ধারাবাহিক কাজের মাধ্যমে গড়ে উঠুক। জীবন যেটা নিতে চায় নাও, যা থাকে সেটা তোমার প্রশিক্ষণের ফল। অধ্যায় 10। পরিবর্তনই একমাত্র ধ্রুব এবং শিক্ষক। স্টোইকরা দেখেছিল সবকিছুই চলমান। তারা পরিবর্তনকে প্রকৃতির মূল নিয়ম হিসেবে মেনে নিয়েছিল। কিছুই থেমে থাকে না। ঋতু বদলায়, দেহ বুড়ো হয়, শহর ধ্বংস হয়, আর নতুন নতুন জিনিস উঠে পড়ে বসে। বুদ্ধিমান মানুষ এই চক্রের বিরুদ্ধে লড়াই করে না, সে এর থেকে শেখে। সে পরিবর্তনকে তার শিক্ষক হতে দেয়। মার্কাস অরেলিয়াস লিখেছিল, শুধু লক্ষ্য করো যে সবকিছুই পরিবর্তনের মাধ্যমে ঘটে। সে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিত যে কিছুই স্থির নয়, নিজেরাও নয়। তার ভূমিকা, তার শরীর, তার সম্পর্ক, প্রতিটা কিছুই অস্থায়ী। এই জ্ঞানে তার দায়বদ্ধতা কমেনি, বরং সেটা আরও মজবুত করেছে। এটা তাকে শিখিয়েছে মুহূর্তটাকে পুরোপুরি উপভোগ করতে, এই ভেবে না যে মুহূর্তটা চিরকাল থাকবে। পরিবর্তন স্পষ্টতা শেখায়। এটা তোমাকে ধরে নেওয়া থামাতে বাধ্য করে যে সবকিছু চিরস্থায়ী। এটা ভ্রান্তি দূর করে এবং যা সত্যিই জরুরি তা দেখায়। যখন তুমি এমন কিছু হারাও যা তোমার উপর নির্ভরশীল ছিলে, তখন শিখো তুমি কি ছাড়া চলতে পারো। যখন জীবন সহজতা কেড়ে নেয়, তখন বুঝতে পারো পরিশ্রম কি তৈরি করতে পারে। প্রতিটি পরিবর্তন দেখায় তুমি আসলে কি মূল্যায়ন করো। একজন স্টোইক পরিবর্তনকে আয়নায় পরিণত করে। তারা নিজেদের প্রতিক্রিয়া পরীক্ষা করে। তারা কি সংকুচিত হয়ে প্রতিরোধ করে? তারা কি অন্যকে দোষ দেয় বা অভিযোগ করে? নাকি তারা পরিবর্তনকে লক্ষ্য করে এবং তার সঙ্গে তাল মেলায়? এই প্রশ্নগুলো তাদের পরিপক্কতার পরিচয় দেয়। মনের কথা। একটা প্রশিক্ষিত মন শৃঙ্খলার সঙ্গে পরিবর্তনকে গ্রহণ করে। একটা অপ্রশিক্ষিত মন সেই জিনিসের সঙ্গে লড়াই করে যেটা বন্ধ করতে পারে না। জীবনের প্রতিটা ধাপেই কিছু না কিছু রূপান্তর আসে। যুবকালি ফিকে পড়ে, দায়িত্ব বদলায়, লক্ষ্য নতুন রূপ নেয়, এমনকি জ্ঞানকেও আপডেট করতেই হয়। ধৈর্যশীল মানুষ নিজের পুরনো রূপের সঙ্গে আটকে থাকে না। তারা বর্তমান রূপের প্রতি সচেতন থাকে আর সেটাকে আরও নিখুঁত করে তোলে। এরকম করেই তারা জীবনের সক্রিয় অংশীদার থাকে, অতীতের দর্শক নয়। যখন তুমি পরিবর্তনের সঙ্গে কাজ করো, তা অস্বীকার করার বদলে, তখন তুমি অনেক বেশি কার্যকর হয়ে ওঠো। তুমি থামো না। যে জিনিসগুলো ইতোমধ্যেই চলে গেছে সেগুলো রক্ষার জন্য সময় নষ্ট করো না। মায়ায় আটকে না থেকে শক্তি দাও কিছু নতুন করার জন্য। স্টোইকরা তাদের মনোযোগ রাখে যেগুলো এখনই করা সম্ভব, যেগুলো এখনই হাতে আছে। পরিবর্তন শান্তির শত্রু নয়, বরং শান্তি বজায় রাখার জন্য সেটাই দরকার। স্টোইকরা শান্ত থাকে যখন সব কিছু বদলে যায়।
তারা চেষ্টা চালায় কিন্তু নিশ্চিততার আশা করে না। তারা স্থির থাকে যখন পৃথিবী ঘুরছে। এটা জীবনের থেকে বিচ্ছিন্ন হওয়া নয়, বরং সম্পূর্ণ সচেতন হয়ে অংশগ্রহণ করা, বাস্তব জীবনে প্রয়োগ করা। 3টে জিনিসের হিসেব করে দেখো। গত বছরে তোমার জীবনে বড় বড় পরিবর্তন এসেছে। প্রতিটা পরিবর্তনের ক্ষেত্রে লিখে ফেলো তুমি কিভাবে সাড়া দিয়েছিলে, কোন মানসিকতায় প্রবেশ করেছিলে, কোন গুণাবলী প্রয়োগ করেছিলে বা প্রয়োগ করতে ব্যর্থ হয়েছিলে। সেই পরিবর্তন তোমার প্রত্যাশা সম্পর্কে কি প্রকাশ করলো। প্রতিটা চিন্তার শেষে একটা শিক্ষা লিখে রাখো যা তুমি সামনে নিয়ে যেতে পারবে। এই শেষ অনুশীলন তোমার উন্নতি নিশ্চিত করুক, পরিবর্তন তোমার স্পষ্টতাকে গড়ে তুলতে থাকুক। মিথ্যা জিনিস কাটছাঁটা করতে এবং মজবুত জিনিস গড়ে তুলতে এটাকে ব্যবহার করো। স্টোইকরা পরিবর্তনকে ভয় পেত না, তারা এর সঙ্গে মানিয়ে চলত, এর সঙ্গে হাঁটত আর শিখত।